নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে নতুন করে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় 1 বছর যাবৎ আমি এই চ্যানেলে কোনো গল্প উপন্যাস দিয়ে উঠতে পারিনি। অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন যে আমি কেন দিচ্ছি না, ঠিক আছে কি না। মোটামুটি ছিলাম, কিছু ব্যক্তিগত সমস্যা তো ছিলই। এছাড়াও একটি বড় কারণ হচ্ছে ইউটিউব থেকে আমার কাছে বারবার মেল আসে। বেশ কিছু প্রকাশনী সংস্থা এবং লেখক লেখিকাদেরও আপত্তি ছিল এই গল্প পাঠ করা নিয়ে। তাদের অমান্য করে তো আমি গল্প উপন্যাস পাঠ করতে পারি না, সেটা সম্ভব নয়। তাই চেষ্টা করছি নতুন করে একটু বুঝে শুনে উপন্যাস গল্প পাঠ করার। আপনারা সব সময় পাশে ছিলেন, আপনারা সাহস দিয়েছেন, ভালোবেসেছেন। আপনাদের ছাড়া তো এগোতেই পারতাম না। যতটুকু এগিয়েছি আপনাদের জন্যই এগোতে পেরেছি। এত চ্যানেল থাকা সত্ত্বেও, এত চ্যানেলে এত অসাধারণ গল্প উপন্যাস যারা পাঠ করেন, সেটা শোনার পরেও আপনাদের হয়তো আমার কথা যে মনে হয় সেটা দেখতে পাই। তার কারণ আপনারা কমেন্টস করেছেন, সেটা খুবই ভালো লাগে। সেটাই হয়তো সাহস যোগায় নতুন করে আবার শুরু করার। চেষ্টা করব আপনাদের কথা রাখতে। আস্তে আস্তে দেব। শুরু করছি আমার একটি প্রিয় উপন্যাস দিয়ে। আজ আপনাদের জন্য একটি বিশেষ উপন্যাস এনেছি। অনেকেই হয়তো উপন্যাসটি জানেন, পড়েছেন বা শুনেছেন। মৈত্রেয়ী দেবীর লেখা উপন্যাস ন হন্যতে। এই উপন্যাসটির ভূমিকার কোনো প্রয়োজন নেই। আসুন শোনা যাক ন হন্যতের প্রথম পর্ব। অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানস শরীরে। এই আত্মা জন্মরহিত, শাশ্বত ও পুরাতন। শরীরকে হনন করিলেও ইনি নিহত হন না। 1 সেপ্টেম্বর 1972। আজ আমার জন্মদিনের উৎসবে তোমরা এসেছিলে, পার্বতী ও গৌতমী। তোমরাই উৎসব করেছিলে, কিন্তু তোমরা জানতে না তখনই, ঠিক তখনই যখন এ ঘরে গান হচ্ছিল, গল্প হচ্ছিল, আমি হাসছিলাম। তখন আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। সময়ের প্রবাহ আমার মনের মধ্যে উত্তাল, আমাকে তা ছুঁয়েছিল। আমি চলেছিলাম ভবিষ্যতে নয়, অতীতে। এখন মধ্যরাত্রি পার হয়ে গেছে, হয়তো 2টো বাজে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। এখান থেকে পূর্ণ আকাশ দেখা যায় না। আধখানা সপ্তর্ষি অনন্ত প্রশ্নের মতো আমার মুখের দিকে চেয়ে আছে। প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। আজ এই প্রশ্ন কত যুগ পার হয়ে আবার কেন মনে এলো? কেন আমার জীবনে এমন একটা ঘটনা ঘটল যার কোনো প্রয়োজন ছিল না? আবার দেখছি এর আরম্ভও নেই, শেষও নেই। আকাশের তারাগুলি উজ্জ্বল, ক্ষত মানুষের কত যন্ত্রণার সাক্ষী ওরা। আমার সমস্ত মন ওই আকাশটা টানছে। আমি যেন এখানে নেই, এখানে নেই, অথচ আমি তো এখানেই। এখান থেকে কি কোথাও যেতে পারি? এই তো আমার পরিচিত সংসার। শোবার ঘরে আমার স্বামী নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। কি নিঃসংশয় আমার সম্বন্ধে। আমাকে উনি ভালো মতো চেনেন না, অথচ কি গভীর ভালোবাসেন, কি বিশ্বাস আমার উপরে। আমি ওর সব, ওর পৃথিবীটা ঘুরছে আমাকে কেন্দ্র করেই। কিন্তু উনি যে আমার সব নয়, এ কথা নিশ্চয়ই উনি কোনো একরকম করে জানেন। তবু তাতে ওর কোনো ক্ষোভ নেই, ক্ষোভ নেই আমারও।
আমার জীবন নানা দিক থেকে কানায় কানায় পূর্ণ। সংসারকে যা দেবার ছিল মনে হয়েছিল তা দিতে পেরেছি। ভালোবাসার যে মহিমা মনে হয়েছিল তাও জানি। শ্রদ্ধা ও পূজার সঙ্গে মিশে তার অলৌকিক ঊর্ধ্বগামী নিবেদন আমার গুরুর প্রতি আমাকে কৃতার্থ করেছে। তবু কাল থেকে আমার জীবনের আস্বাদ কি করে এমন বদলে গেল! কি দারুণ অতৃপ্তি এক ধুধু সাহারার বালির আঁচলের মতো আমার শস্য শ্যামল সুন্দর পৃথিবীর উপর বিছিয়ে গেল। আমি জানি ওর নিচে সব আছে, ঠিক যেমনটি ছিল তেমনই। এখনো ওর অবচেতনে আমি তেমনই সত্য। আর উপরে মা বাবার কোলের কাছে ঘুমিয়ে আছে আমার নাতি। কাল সকালে সে যখন নেমে আসবে তখন তার নরম ছোট্ট হাত আমাকে তেমনি করে জড়িয়ে ধরবে। আমার পৃথিবী তেমনি আছে কোমল, সজীব, সবুজ। তবু এর উপর গলিত লাভা গড়িয়ে আসে কেন? আমার মুখে যে গরম বাতাসের তাপ লাগে। না না, লাভা নয়, গলিত স্বর্গও হতে পারে। এ তো ফিরিয়ে দেবার নয়। এতে যে আনন্দ আছে, এর যে মূল্য আছে, আমি জানি এ ছাই হয়ে যাবে না। কারণ ছাই হয়ে গেছে, তবু বাকি যাহা রহিবে এ সেই অবশিষ্ট। তবু আজ দুদিন থেকে কি কষ্ট, কি ভয়ানক কষ্ট পাচ্ছি আমি। কিরকম কষ্ট! রম্মানি বৃক্ষ মধুরাংশ নিঃসম শব্দান যেরকম মন ব্যাকুল হয়, জননান্তর সৌহৃদানি মনে পড়ে পর্যুৎসুখী ভবতি যৎসুখিত হপি জন্তু, সেই রকম কি? তাও তো নয়। এ তো জন্মান্তরের কথা নয়, এ তো এই সেদিনের কথা, মাত্র ৪২ বছর আগের কথা। মাত্র ৪২ বছর আমি পার হয়ে ফিরে গেছি। মানুষের কাছে অনেক সময়, কিন্তু অনন্তের কাছে সময়ের তো অবস্থান নেই। তার সামনেই বাকি, পিছনেই বাকি, পাশেই বাকি। তার উদয় অস্ত কোথায়? শুধু আমার সম্বন্ধে অনাদি অনন্ত মহাকাল খণ্ডিত, শুধু আমাকে প্রকাশের জন্য সে সীমাবদ্ধ। কিন্তু আজ হঠাৎ ৪২ বছরে গণ্ডি সে তুলে নিয়েছে। আমি মহাকালে অনুপ্রবিষ্ট। আমার সামনে পিছনে নেই। আমি স্থির ধ্রুব দাঁড়িয়ে আছি এই ১৯৭২ পা রেখেও ১৯৩০ সালে। ঘটনাটা ঘটল কি করে? ঘটল কোন তারিখে? ১৯৭২ সালে ১লা সেপ্টেম্বরের সকালে। আগের দিন আমার ছেলেবেলার বন্ধু গোপাল আমাকে ফোন করে বললে, অমৃতা, তোমার ইউক্লিডকে মনে আছে? হ্যাঁ, একটু একটু। কেন? ওদের দেশ থেকে একজন ভদ্রলোক এসেছেন, তার পরিচিত। ইউক্লিড তোমার বাবার ছাত্র। তিনি তো আর নেই, তাই তোমার সঙ্গে এই ভদ্রলোক দেখা করতে চান। একটা ছোট্ট আনন্দের বিদ্যুৎ আমার শরীর মনের ভিতর এক মুহূর্তের জন্য ছুঁয়ে গেল। গোপাল টেলিফোনের ওপার থেকে তাড়া দিচ্ছে, চুপ করে কেন? ওকে নিয়ে আসবো? না না, আমি যাব, ঠিকানাটা দাও। সেদিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল। কোনো মতে একটা ট্যাক্সি জোগাড় করে গন্তব্যস্থলে উপস্থিত হলাম। ভাবছি কেন বা এলাম? যে চিঠি লিখলে উত্তর দেয় না তার খবর জেনে আমার কি হবে? কিন্তু কৌতূহল ছাড়তে চায় না। আমি ভাবছি আমি কৌতূহলী পরিচিত একজনের খবর জানতে চাওয়া খুব কি অন্যায়? সত্য ভাষণের খাতিরে বলতেই হবে, সাধারণ মেয়ের মতো আমি একটু সেজেও নিয়েছি। একটা ভালো কাপড় পরেছি। তবু আয়নার সামনে দাঁড়িয়ে বড় দুঃখ হচ্ছে। চেহারাটা বড়ই খারাপ হয়ে গেছে। মহাকালের দাপটে কিছুই থাকে না, সব ভেঙে চুরে জীর্ণ করে দেবে। কিন্তু তাই কি? কাল কি শুধু পুরানোই করে, নূতন করে না? চেহারাটা আমার পুরানো হয়ে গেছে বটে, কিন্তু মন, যে মন আজ মির্জা ইউক্লিডের কথা জানতে চাইছে,
সেই কৌতূহলী উৎসুকী মন নূতন, হেও কালের সৃষ্টি। একদিন লিখেছি, যে কাল পিছনে ছিল সে কাল সম্মুখে ফিরে আসে, অনবগুণ্ঠিত মুখে তারকাখচিত পট্টবাসে। কি তারে ভূষণ দিল, দিল অলঙ্কার, ক্ষণস্থায়ী ঐশ্বর্যের বসন্ত বাহার। স্পর্শহীন স্রোতে তার রূপহীন আবেগে অতুলকে ফোটালো ফুল। শূন্যের সমুদ্র হতে নিমেষে নিমেষে ধরে কায়া, বেলাহীন বেলাতটে তরঙ্গের মৃত্যুময়ী মায়া। যখন লিখেছিলাম তখন জানতাম না পিছন কি করে সামনে আসে, পুরানো নূতন হয় বা নূতন পুরানো বলে ভাবাটাই একটা ভ্রম মাত্র। গাড়িতে বসে আমি হাসছি, আমার বেশ মজা লাগছে। কাণ্ডটা দেখো, আমার সাজবার দরকার কি ছিল? চেহারা নিয়েই বা আক্ষেপের কারণ কি? নির্ছা ইউক্লিডের সঙ্গে তো আর আমার দেখা হচ্ছে না, দেখা হবে তার দেশের একজন অপরিচিত লোকের সঙ্গে। দরজাটা খোলাই ছিল। লোকটি টেবিলের ওপর ঝুঁকে লিখছিল। তার রং তামাটে, ইউরোপীয়দের মতো সাদা নয়, শরীর নাতি দীর্ঘ, মুখে বুদ্ধির ছাপ। আমার সাড়া পেয়ে সে উঠে দাঁড়ালো, বললে, আমি সের্গেই সেবাস্টিন। তারপর হাত বাড়িয়ে আমার ডান হাতখানি ধরে তার পল্লবীর উপর চুম্বন করলে। এ ওদের দেশের রীতি। এই অতি পরিচিত ভঙ্গি যেন বহু বিস্তৃত যুগের পদশব্দের মতো মনে হলো। তুমি অমৃতা? আমি জানি এই বিদেশি ব্যক্তিটি যার কথা বলছে, আমার দিকে তাকিয়ে যাকে সে দেখছে, সে আজকের 1972 সালের অমৃতা নয়। যে বিস্ময় তার ওই ক্ষুদ্র প্রশ্নে ধ্বনিত, সে আজকের অমৃতাকে দেখে জাগবে না। আজ তার মুখে বলি রেখা, চুলের সাদা রং, দেহ সৌষ্ঠবহীন। ও দেখছে স্থির দৃষ্টিতে। আমাকে পার হয়ে সে দেখা চলে গেছে বহুদূর। ও দেখছে 1930 সালের অমৃতাকে। তুমি আমাকে চেনো? তোমাকে আমাদের দেশে সবাই চেনে। তুমি আমাদের দেশে রূপকথার নায়িকা। কেন, মির্জার বই? হ্যাঁ, ওর বই। সে তোমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমার বাবা দিলেন না। তোমরা হিন্দু, সে খ্রিস্টান। বাজে কথা। কি বাজে কথা? হিন্দু খ্রিস্টান ও সব কিছু নয়, তার দম্ভ। আজ 42 বছর হয়ে গেল। মাঝে মাঝে শুনেছি ওই বইয়ের কথা, কিন্তু কখনো কাউকে জিজ্ঞাসা করিনি ওই বইটি কি, উপন্যাস, কবিতা না প্রবন্ধ। আজকে বলো তো বন্ধু, ওই বইতে কি আছে? প্রশ্নটা করে আমি হাসছি। এই তো কত সহজে জিজ্ঞাসা করতে পারলাম, এতদিন করিনি কেন? তো আর এক অমৃতা। 40 বছর আগেকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক কি? তার কর্মফল আমাকে কি আর স্পর্শ করে? 12 বছর পরেই তো আর খুনের অপরাধে দণ্ড হয় না। আমার লজ্জাই বা কেন? লজ্জা এই জন্য যে আমি মরালিস্ট। ন্যায় অন্যায় উচিত অনুচিত নিয়ে আমি অনেক ভেবেছি। আমি কঠিনভাবে বিচার করি, দুর্বলতার প্রশ্রয় দিই না। আমার বন্ধুরাও আমার সামনে তাদের দুর্বলতার গল্প বলে না। আমি সম্মানের উচ্চাসনে বসে আছি, নিজেকেও তো কোনোদিন রেহাই দিইনি। যখনই মির্জার কথা মনে হয়েছে তখনই ভ্রুকুটি করেছি নিজেকে। কেন এমন একটা ঘটনা ঘটল? না ঘটলেই তো ভালো ছিল। তখনই লজ্জা, বিষম লজ্জা আমার চেতনাকে আচ্ছন্ন করেছে। ওর স্মৃতিকে অবচেতনের গভীরে নির্বাসন দিয়েছি। কিন্তু আজ কত সহজে একে জিজ্ঞাসা করলুম ওই বইটার কথা। মনে কোনো সংকোচ নেই। সের্গেই বললে, ও বই আত্মজীবনীমূলক উপন্যাস। লোকটি ভালো ইংরেজি বলতে পারে না, ভাঙা ভাঙা ইংরেজিতে থেমে থেমে বলতে লাগলো গল্পটা। জানো, ওই বইতে ভারতবর্ষকে জেনে, কলকাতাকে জেনে
আমাদের দেশের লোক অবাক হয়ে গিয়েছিল। ওর গলা শুনছি আর পরিচিত নামগুলি মনে পড়ছে। বুকে একটু একটু করে ধাক্কা লাগছে, যেন একটা একটা করে খড়খড়ি খুলছে। ঘরের ভিতর অন্ধকার, কিন্তু জানি ওখানে কি আছে। ওখানে ঢুকতে ইচ্ছে করছে, কিন্তু ভয়ে আমার শ্বাসরুদ্ধ হয়ে আসছে। সের্গেই, সত্য বলো, ওই বইতে আমার কথা কি আছে? ও মৃদু মৃদু হাসছে। তারপর ওর কন্টিনেন্টাল উচ্চারণে তয়ের আধিক্য দিয়েও বললে, ফার্স্ট শি লাভড আ ট্রি। আমি চমকে উঠেছি। বুকের ভিতর দপ করে একটা স্মৃতির দ্বীপ জ্বলে উঠল। ঠিক ঠিকই। আরো বলো সের্গে, এমন কি কিছু আছে যাতে আমি লজ্জা পাব? সের্গেই মাথা নিচু করে বললে, সে লিখেছে রাত্রে তুমি তার ঘরে আসতে। অবশ্য আমি তো এতে লজ্জার কিছু দেখছি না। আমি তো স্তম্ভিত। কি সর্বনাশ, কি অন্যায়! বিশ্বাস করো সের্গেই, এ সত্য নয়, একেবারে সত্য নয়। ও আমাকে সাহস দিচ্ছে। তা বোঝা যায়, তাই তো তোমায় বর্ণনা করতে পারেনি। লিখেছে তুমি অন্ধকারে মূর্তির মতো দাঁড়িয়ে আছো। ওর তো উপায় ছিল না। ওর যে তখন বড় কষ্ট। আমি অসহায় বোধ করছি, যেন জলে পড়েছি। অপ্রিয় সত্যকে গ্রহণ করবার জন্য মনকে প্রস্তুত করতে পারি, কিন্তু অপ্রিয় মিথ্যার আঘাত তো অসহনীয়। অ্যাস্ট্রেতে সিগারেটটি নির্বাপিত করে এই ভালো মানুষ বিদেশি ব্যক্তিটি বললে, ক্ষমা করো, আমি তোমার সবটা বললাম, সত্য কথাই বলতে হলো। বলতেই পারো সের্গেই, কেন সে আমার নাম করে বইটা লিখেছে? তোমার নামের বন্ধন সে এড়াতে পারেনি। তখন যে তার কষ্ট, বড় কষ্ট। তুমি বইটা পড়লে চোখের জলে ভাসবে। তাই বলে এমন একটা মিথ্যে কলঙ্ক দেবে? ওটা তার কল্পনা। তখন তার যন্ত্রণার হাত থেকে উদ্ধারের ওই একটাই পথ ছিল। তোমাকে তো এখনো ভোলেনি। আমার দিশেহারা লাগছে। কি বলবো আমি? আশ্চর্য যুক্তি তোমার সের্গেই। যন্ত্রণা থেকে মুক্তির জন্য মিথ্যার আশ্রয় নেওয়া। আর এতই যদি তার ভালোবাসা ছিল, তবে আমার বাবার একটি ধমক খেয়েই আমাকে ফেলে চলে গেল কেন? এমন কখনো হয়? শুনেছ কখনো? হয় না, শুনিনি। এরকম দৃষ্টান্ততেই তো ইতিহাস ভরা। তুমি তখন 16 বছরের একটি মেয়ে ছিলে, সে 23 বছরের তরুণ। আহা, তোমার বাবা তোমার জীবনটা নষ্ট করে দিলেন। আমার শরীর বিদ্যুৎস্পৃষ্ট হলো। এই মানুষটা বলে কি? সের্গেই, তুমি আমার জীবনের কি জানো? আমার জীবন নষ্ট করে সাধ্য কার? আমার সমৃদ্ধ জীবন, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আমার আদর্শ সংসার, কত মানুষের ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। সর্বোপরি আমার গুরু, যার সম্বন্ধে তোমার বন্ধুর অত ঈর্ষা, তার আশ্চর্য স্নেহে অভিষিক্ত আমার মন এমন অতীন্দ্রিয় ভালোবাসার সন্ধান পেয়েছে, যা বাক্য মনের অতীত বস্তু। ওই একটা 23 বছরের ছেলের জন্য আমার এই 58 বছরের জীবনে কোনো স্থান আছে নাকি? আমি খুব উত্তেজিত হয়ে কথাগুলো বলছি। আমার মাথার মধ্যে শিরা উপশিরা দপদপ করছে, আর ভয়ও হচ্ছে আমার যে বয়স অনেক, স্ট্রোক হয়ে যাবে না তো? সের্গেই বিপন্ন মুখে অপ্রস্তুত হাসি নিয়ে তাকিয়ে আছে। না না, জীবন নষ্ট নয়, জীবন অন্যরকম হতো। তা বলতে পারো, অন্যরকম এই মাত্র। তোমার প্রথম কবিতার বইখানা আমার কাছে আছে। ওকে যখন দেশ ছেড়ে যেতে হলো, তখন ওর সমগ্র লাইব্রেরি আমি নিয়ে এসেছিলাম। তার মধ্যে তোমার বইখানাও ছিল। বলো তো কিরকম দেখতে? নীল কাপড়ের শক্ত মলাটে বাঁধানো, বড় একটা সোনালি রঙের ফুলের নকশা মাঝখানে। আমি হাসছি। কি আশ্চর্য! ঠিক তো, সে যে কতকাল আগের কথা। কি করে জানলে ওটা আমার লেখা বই?
শেষের পৃষ্ঠায় তেরছাভাবে এক পাতা থেকে আর এক পাতায় চলে গেছে তোমার হাতের লেখা। তুমি লিখেছ, মির্জা, মির্জা, মির্জা। I have told my mother that you have only kissed me on my forehead. সের্গেইয়ের মুখের কথাটা শেষ হয়নি, আমার পায়ের তলা শিরশির করে উঠল। আমি একটা নিচু চৌকিতে বসে মাটিতে পা ছুঁয়েছিলাম। আমার মনে হলো আমার পা আর মাটিতে নেই, এ ঘরের ছাদ নেই। আমি শূন্যে, মহাশূন্যে চলেছি, অথচ আমি জানি আমি সের্গেইয়ের দিকে তাকিয়ে আছি। সে মৃদু মৃদু হাসছে, আমিও হাসছি। কিন্তু কি আশ্চর্য সেই শারীরিক অনুভূতি! আমি দ্বিধা বিভক্ত। আমি এখানে, অথচ এখানে নেই। আমি আমাকে দেখতে পাচ্ছি ভবানীপুরের বাড়ির দোতলার বারান্দায়। বারান্দার মেঝেটা সাদা কালো চৌকো চৌকো পাথরে বাঁধানো, যেন শতরঞ্জ খেলার ছক। মসৃণ পাথরের মেঝের উপরে আমি উপুর হয়ে আছি। আমার হাতে ওই ওই বইটা, ওই তো আমি, ওই তো আমি। আমি আমাকে দেখতে পাচ্ছি। আমার বুকের মধ্যে হঠাৎ জলপ্রপাতের শব্দে সেদিনের কান্না ফিরে এসেছে। কি আশ্চর্য! আমি কিন্তু সের্গেইয়ের সঙ্গে কিছু একটা কথা বলছি, সে তার পরিষ্কার উত্তর দিচ্ছে। আমার হাত চেয়ারের হাতলে, কিন্তু আমি সেই পাথরের মেঝের মসৃণ স্পর্শ পাচ্ছি। আমার সামনে খোকা দাঁড়িয়ে আছে। আমি তার নোংরা নখওয়ালা পায়ের আঙুলগুলো দেখতে পাচ্ছি। ময়লা ধুতির একটা অংশ মাটি ছুঁয়ে আছে। এটা তো একটা সকাল, বোধহয় 20 সেপ্টেম্বরের সকাল। 18 সেপ্টেম্বর মির্জা চলে গেছে। খোকা আমায় বলছে, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, রু, তাড়াতাড়ি লিখে দাও ভাই। তারপর একটা মুখভঙ্গি করে ফিসফিস করে বলছে, চারদিকে স্পাই ঘুরছে। এটা ও ঠাট্টা করে বলছে। ও খুব মজা করতে পারে, হাসাতে পারে। খোকা আমাদের কেউ নয়, কিন্তু ভাইয়ের মতো। ওরা বড় দরিদ্র। ওর মাকে আমার ঠাকুমা মানুষ করেছেন, তারপর তার বিয়ে দেন। খোকার মাকে তাই আমরা পিসিমা বলি। পিসিমার 18টি সন্তান, তাই ওদের দারিদ্র্য কোনোদিন গেল না। খোকা আর তার বোন শান্তি আমাদের আশ্রিত, যদিও তাদের সঙ্গে আমাদের খুব ভাব। আমরা বন্ধু, খেলার সঙ্গী, তবু ওদের মর্যাদা নেই। আশ্রিতদের যেমন কপাল, দাক্ষিণ্য পেলেও মর্যাদা পায় না। এমনকি মির্জাও ওর উপর সন্তুষ্ট নয়। সেটা অবশ্য অন্য কারণে, কারণ খোকা আমাকে হাসায়। ও সামান্য বিষয়কে এমন করে বলে, এমন মুখভঙ্গি করে যে হাসতে হাসতে আমরা হয়রান হয়ে যাই। মির্জা অর্ধেক কথা বুঝতে পারে না, তাই গম্ভীর হয়ে যায়। একদিন লাইব্রেরি ঘরে একটা নতুন পর্দা টাঙিয়েছি। নানা রকম পর্দা দিয়ে ঘর সাজানো আমার একটা শখ। খোকা লাইব্রেরিতে পর্দা সরিয়ে ঢুকছে, এমন একটা ভঙ্গি করে যেন পাথর সরাচ্ছে, যেন ঢুকতেই পারছে না। ওর ভাবভঙ্গি দেখে আমি যত হেসে গড়াই, দেখি মির্জার মুখ ততই ভার হয়ে যায়। ও লোকটা ওরকম করছিল কেন? ঠাট্টা করছিল। রোজ রোজ পর্দা বদলানো দেখে ও বলে, আমার যখন সংসার হবে সেখানে প্রত্যেক দরজায় এতগুলো করে পর্দা ঝুলবে যে একটা সরালেই আর একটা, সেটা সরালেই আর একটা। এমনি করে করে ক্লান্ত হয়ে যাবে মানুষ, কেউ আর ঘরে ঢুকতেই পারবে না। কিরকম অবস্থাটা হবে তাইও ভঙ্গি করে দেখাচ্ছিল। এতে হাসি পায় না? মুখ ভার করো কেন? এর কি কোনো ভিতরের অর্থ আছে? দেখো একবার, এর আবার ভিতরের অর্থ কি? শুধু মজা করা। মির্জার এই স্বভাব, সব কিছুর ভেতরে অর্থ খোঁজে। তোমার ওকে কি এত ভালো লাগে? বাফুন জোকার সং। হাহা, কি অদৃষ্ট! আজ মির্জাকে সেই খোকার সাহায্য নিতে হচ্ছে। এখন ওই ওর একমাত্র বন্ধু। ও ছাড়া আর কেউ তাকে আমার খবর দেবে না। আমাকেই বা কে দেবে? খোকা, ভাই খোকা। রু, তাড়াতাড়ি লেখো ভাই। আমাকে এখানে দেখতে পেলে মামা ভীষণ রাগ করবেন, হয়তো আজই এখান থেকে তাড়িয়ে দেবেন। আমি লেখবার চেষ্টা করছি, কি লিখব ভেবে পাচ্ছি না। মির্জা আমার বইটা চেয়েছে। খোকা বলেছে ওর কাছে
তোমার একটা বই নেই, বইটা দাও। তাই আমি বইটাতেই লিখছি। কি লিখবো ভয় কাঁপছে আমার ভিতরটা। মির্জা যদি সব সত্যি কথা বলে দেয়? ও জানে আমি সহজে মিথ্যা বলি না। ওকেও তো জানি মিথ্যা বলে না, কিন্তু আমি মিথ্যা বলেছি ওকে বাঁচাবার জন্যেই বলেছি। এখন বুঝতে পারছি মিথ্যা সব সময় খারাপ নয়। কি আশ্চর্য, এমন একটা কথা কি করে আমার মনে এলো! মা তাই বুঝি বলেন, একটা অন্যায় আর একটাকে ডেকে আনে, মিথ্যার পিছনে মিথ্যা দৌড়ায়, সত্য আর তার নাগালই পায় না। ছি ছি, আমিও এত খারাপ হলাম? আমার গুরু কি বলবেন? আমি যে সূর্যের আলোতে মুখ তুলে আছি, আমি যে ভেবেছিলাম শুদ্ধ অপাবৃদ্ধ থাকবো, হলো না, হলো না। আমি দেখতে পাচ্ছি বইয়ের পিছনের পাতা খুলে আমি লিখছি, আমার হাত কাঁপছে, অক্ষরগুলো কাঁপছে, লাইন বেঁকে গেল, যেন কোনো অন্ধকারের ভিতর থেকে আমার 16 বছরের শরীরটা ফুলে উঠেছে। আমার চুল অবিন্যস্ত। 3 দিন আমি আঁচড়াইনি। এই 3 দিন শরবত ছাড়া আমি কিচ্ছু খাইনি, খাবো না। আমি মনে মনে বলছি কোনো দিন খাবো না, চুল কেটে ফেলবো, পার ছিঁড়ে ফেলবো, তবে মার শিক্ষা হবে। দিদিমা এসে যখন জিজ্ঞাসা করবেন ওর কি হয়েছে, তখন তো মাকে বলতেই হবে। দিদিমা কি বলবেন? আমি জানি জানি জানি, তিনি মনে মনে বলবেন এই মেয়ে স্বয়ংবরা হয়েছে, তার আর অন্য পতি হয় না। কিন্তু মুখে একটি কথাও বলতে পারবেন না, বাবার ভয়। একজন মানুষকে এত লোক ভয় করে! মির্জাকে লিখলাম, সাবধান করে দিলাম, এর বেশি যেন না স্বীকার করে। বুঝবে তো? কি জানি, এর বেশি তো আমি লিখতে পারছি না। ইংরেজি কথাই আমার মনে পড়ছে না। সের্গেই বললে, মির্জা কিন্তু তোমার চেয়ে অনেক বুড়ো হয়ে গেছে। আমি অবাক হয়ে চেয়ে আছি। আমার চোখে দৃষ্টি ফিরে এসেছে। সের্গেই বুঝতেও পারেনি এতক্ষণ আমি এখানে ছিলাম না। আমি কি দেখছিলাম? কোথায় খোকা? সে তো এখন বৃদ্ধ জীর্ণ একটা মানুষ, কালীঘাটে না কোথায় থাকে। কত বছর তার খবরই রাখি না। এখানে সেই পাথরের বারান্দা কি ভ্রাম্যমান কার্পেটে ভেসে এসে পৌঁছেছিল? কি আশ্চর্য, কি বিস্ময়! এর ঘোর কাটতে চায় না। সে গানটা মনে পড়ছে, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। আলো ছাড়া দেখা যায় তাহলে? আলোর তরঙ্গ ছাড়া আর কোনো তরঙ্গ আছে? আছে, নিশ্চয়ই আছে। আমার অলৌকিকে বিশ্বাস হচ্ছে, যদিও আমি নাস্তিক, কারণ এতক্ষণ বা একটি ক্ষণে, একটি মুহূর্তে কিংবা সময়ের অতীত কিছুতে যা ঘটল তা স্মৃতি নয়, মনে পড়া নয়, তা বাস্তব অনুভূতি। আমি 1930 সালের 20 সেপ্টেম্বরের সকালে উপস্থিত হয়েছিলাম। আমার হাতের নিচে পাথরে ঠান্ডা লেগেছিল। অবিশ্রাম কান্নায় আমার চোখ ভারী ছিল। 3 দিনের অনাহারে আমি ক্ষুধার্ত ছিলাম। ফোরহেড লিখতে গিয়ে একটু ইতস্তত করেছিলাম বানান নিয়ে। আমার সন্দেহ হচ্ছিল ইটা লাগবে কিনা। অতীতকালের এই প্রত্যক্ষ অনুভূতিকে রূপ দেবার ভাষা আমার নেই। 1972 সাল 1930 সালে অনুপ্রবিষ্ট হয়েছিল। আমি সের্গেইয়ের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছি, কিন্তু আমার ভিতরটা কাঁপছে। ঝড়ের মুখে একটা ছোট্ট বিপন্ন পাতার মতো কাঁপছে। নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমি এখানে আছি, এখনই এখানে নাও থাকতে পারি। আমার মনে হচ্ছে আবার এমনই হবে। আবার আমি কালের মধ্যে পেছনে ফিরে যাব। কি করে সম্ভব হচ্ছে এটা? যদিও আমি বুঝতে পারি কালের কোনো উদয় অস্ত নেই, উদয় অস্ত আমারই। কিন্তু আমার এই পঞ্চেন্দ্রিয় দিয়ে যে খণ্ডিত জগৎটাকে আমি চিনি, জানি, তার বাইরে পা দিতে আমার সাহস কোথায়? সেই অজ্ঞাত জগতে পা দিতে আমি ভয় পাই। আজকের যে অভিজ্ঞতাটা হলো, এটা ভয়ানক, এটা কষ্টকর,
বিপর্যয়কারী। আমার সমস্ত ধারণা, আত্মবিশ্বাস গোলমাল করে দিচ্ছে। কে আমাকে বিপদ থেকে রক্ষা করবে? আমি সেই 1930 সালের মতোই আবার আমার গুরুকে ডাকতে লাগলাম, প্রভু, আমায় পরিত্যাগ করো না, নাথ হে, ফিরে এসো। আমার সব সুখ দুঃখ মন্থন ধন অন্তরে ফিরে এসো। আমি আর কিছু চাই না, কাউকে চাই না। আমার জীবনে আর কিছু নেই, আর কিছু ছিল না। আমার সমস্ত অতীত বর্তমান ভবিষ্যৎ জুড়ে তোমার গানে গানে এক জ্যোতিবিকীর্ণ মহোৎসব। আমার কোনো অভাব নেই, দৈন্য নেই। আজ কি হঠাৎ কোথাকার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি দুটো কথা বলে সব চুরমার করে দেবে? এতদিন পরে কি ধ্রুব তারকার জ্যোতি নিভে যাবে? আমি পথভ্রষ্ট হব? আমাকে গাড়িতে তুলে দিতে এসে সের্গেই আবার আমার করপল্লব চুম্বন করল। আমার পায়ের তলা থেকে একটা তীব্র তীক্ষ্ণ অনুভূতি উঠে এলো। আমি বহু কষ্টে নিজেকে সংবরণ করে নিলাম। এটা গোলপার্ক, 1972 সাল। 1930 সালে এই জায়গাটা জঙ্গলে ভরা ছিল। আমি গাড়িতে উঠে দরজাটা শক্ত করে ধরে বলতে লাগলাম, এটা একটা ট্যাক্সি, শেভরলে নয়। আমাদের প্রথম গাড়িটা ছিল শেভরলে, হুড খোলা, উঁচু। এখনকার রুচিতে সুন্দর নয়, কিন্তু আমাদের তখন কি সুন্দরই লাগতো। গাড়ি থেকে নামবার সময় মির্জা সব সময় হাত বাড়িয়ে দেবে। কেন, এইটুকু নামতে সাহায্য লাগে নাকি? আমাদের দেশের এই নিয়ম, মেয়েদের গাড়ি থেকে হাত ধরে নামাতে হয়, আর অভ্যর্থনা, বিদায়, অভিনন্দন জানাতে করপল্লব চুম্বন করতে হয়। নিয়ম? হ্যাঁ, নিয়ম। না করলে লোকে তাকে বর্বর বলবে। তোমাদের এরকম কোনো নিয়ম নেই? না, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, সমবয়সীদের নমস্কার করা আছে। তা বড় একটা কেউ করে না। ঠাকুর বাড়ি থেকে এইসব আদব কায়দা শুরু হয়েছে। শান্তিনিকেতনে রবি ঠাকুর শেখাচ্ছেন ওখানকার ছাত্রছাত্রীদের। ওরা সবাইকে হাত জোর করে নমস্কার করে, ছাত্ররা পরস্পরকে নমস্কার করে। দেশের অন্যত্র সবাই এতে হাসে। ওই একজন লোকই কি তোমাদের সবকিছু করবেন? হ্যাঁ তাই, হ্যাঁ তাই। ওই একজন লোকই আমাদের আকাশ জুড়ে আছেন, আমাদের মুখে কথা দিচ্ছেন, আমাদের মনে ভালোবাসা দিচ্ছেন। সে আছে বলে আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে, রাতে ফুল ফুটে রয় বনে। মির্জা স্তম্ভিত বিস্ময়ে আমার দিকে চেয়ে আছে। এ আবার কি? একজন মানুষ সম্বন্ধে এরকম করে বলছো? আমি তোমার বুঝতে পারি না। বয়ে গেল। বাড়ি এসে পৌঁছেছি। আমার পুত্রবধূ লেখা আমায় বললে, হঠাৎ কোথায় চলে গেলেন? আজ খবাবুর আসবার কথা ছিল না, কাজের জন্য একজন লোক নিয়ে? এই কন্যাটিকে আমি ভয় করি। প্রখর বুদ্ধিমতী মেয়ে, আর সর্বদা আমার কাছে থাকে। কি যে বুঝে নেবে কে জানে। আমাকে খুব সাবধানে থাকতে হবে। আমি খুব হাসি হাসি মুখে খবাবুর বক্তব্যগুলো শুনলাম, কিন্তু কোনো কথা আমার কানে ঢুকছে না। আমার চোখে জল আসছে, বুকের ভিতরটা কাঁপছে। এরকম হলে তো চলবে না। এ আবার কি এতদিন পরে? আমি হাসছি, একটু অসঙ্গত রকমই হাসছি। বিকালে আমার জন্মোৎসব, সে সম্বন্ধে কৌতূহল প্রকাশ করছি, কিন্তু আমার কোনো কৌতূহল নেই, কিছু জানতে চাই না। আমি বুঝতে পারছি না এত অল্প সময় জগৎটা বদলে গেল কি করে, এত কষ্ট কেন। আমার বন্ধুরা আমার জন্মোৎসব করবে, এতে আমার গর্ব নেই। ওরা আমাকে আদর করে কি করবে? আমায় কি শান্তি দিতে পারবে? আমি বুঝতে পারছি সের্গেই এসে আমার শান্ত স্রোতহীন স্থির জীবনের মাঝখানে একটা লোষ্ট্রপাত করে যে তরঙ্গ বলয় সৃষ্টি করেছে, হে আমাকে সহজে ছাড়বে না, থামবে না এর আবর্ত। শান্তির আশা এখন বহু দূর। আমি চোখ বুজে চেয়ারে পড়ে আছি। কি চাই আমি? কিছু না। কর্ম, সমাজসেবা, দেশের উন্নতি জাহান্নামে যাক,
কিচ্ছু চাই না, নিয়ে চলো সেই 1930 সালে, আর একবার ওকে দেখব। মির্জা, মির্জা, মির্জা। হঠাৎ মুখ তুলে দেখি লেখা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মা, আপনার কি চোখে আবার কষ্ট হচ্ছে? জল ভরে আছে কেন? ওষুধ দেব? হ্যাঁ, দাও। জন্মদিনের বিপজ্জনক সন্ধ্যা পার হয়ে গেছে। নিজের কৃতিত্বে আমি খুশি। আমি নূতন শাড়ি পরেছি, ফুলের মালা পরেছি, কবিতা আবৃত্তি করেছি, গান শুনেছি। কেউ কিন্তু বুঝতে পারেনি আমার ভিতরটা সর্বক্ষণ কিরকম থরথর করে কাঁপছে। এই কথাটা উপমা দিয়ে বলা নয়। সেই কম্পন যদি শরীরে দেখা যেত, লোকে মনে করত আমার পার্কিনসন রোগ হয়েছে। রাত্রি 2টোয় বাইরে এসে দাঁড়িয়েছি। এখন ভোর হয়ে এলো। তারাগুলো একদিক থেকে অন্যদিকে চলে গেছে। এ বাড়িতে ছাদে ওঠা যায় না। এই এক বিপদ। ভালো করে আকাশ দেখতে পাই না। আমি চিরদিন আকাশের নিচে শুয়ে থাকতে ভালোবাসি। মির্জাও ছাদে বেড়াতে খুব ভালোবাসত। প্রথম দিন ছাদ দেখে অবাক হয়ে গিয়েছিল। জানো, আমাদের দেশে ছাদে ওঠা যায় না। সে আবার কি? তোমরা সূর্য তারা দেখো কি করে? সূর্য তারা দেখে অ্যাস্ট্রোনমাররা, সাধারণ লোকে সে কথা ভাবেই না। আমাদের দেশের লোকে সকালে প্রথমেই সূর্য প্রণাম করে। তুমি করো? আমার সূর্য ভেতরেও আছে, বাইরেও আছে। আমি সব সময়ই প্রণত, সকাল বিকাল নেই। তার মানে? বলো বলো, হাসছো কেন? বলতেই হবে। না, বলবো না, তুমি বুঝবে না। তুমি আমায় অপমান করছো। বুঝতেই পারবো না? বলতেই হবে ভিতরের সূর্যকে। আমার গুরু, তিনি আমায় এই সুন্দর পৃথিবীটা দেখাচ্ছেন। তিনি কি শুধু নিজেকেই দেখান, না আরো কিছু দেখান? সমস্তই দেখি তাঁরই আলোকে। যেমন? যেমন এই তোমাকে দেখছি। ও সেদিন খুশি হয়েছিল। আজ সন্ধ্যায় আমার সঙ্গে হুইটম্যান পড়বে? ধুর, অত নিরস লেখা বুঝতেই পারি না, তার চেয়ে শেলি পড়ব। সেন্সিটিভ প্ল্যান্ট। যাই গিয়ে শুয়ে পড়ি। কাল কত কাজ আছে। বিকালে মিটিং আছে। 42 বছর আগেকার কথা মনে করে লাভ কি? কোথায় বা সে মির্জা, আর সে খুন অমৃতা? দেখলে হয়তো চিনতেই পারবো না কেউ কাউকে। দিনের পর দিন কেটে যাচ্ছে। আমি কিছুতেই আমার বর্তমানে স্থির থাকতে পারছি না। বারে বারে কখনো দিনে কখনো রাতে আমি ফিরে ফিরে চলে যাচ্ছি ভবানীপুরের বাড়িতে। 1930 সালে। আমার মনে পড়ে না সেটা কোন মাস, যেদিন মির্জা ইউক্লিড প্রথম আমাদের বাড়ি এলো। অর্থাৎ আমি প্রথম লক্ষ্য করলাম তাকে। আমার বাবা পণ্ডিত ব্যক্তি। মাত্র 6 বছর আগে তিনি পূর্ববঙ্গের একটা মফস্বল কলেজে অধ্যাপনা করতেন। তারপর কলকাতায় এসেছেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি কলকাতা শহরে বিদ্বৎ সমাজে সম্মানের উচ্চ চূড়ায় পৌঁছে গেছেন। সবাই তাকে চেনে। তিনি পণ্ডিত এবং অসাধারণ পণ্ডিত। সেজন্য অনেকেই তাকে ভয় করে। ওই পাণ্ডিত্যের একটা আক্রমণকারী রূপ আছে। যে কোনো ব্যক্তিকে অল্প সময়ের মধ্যে বিতর্কে হারিয়ে তাকে মূর্খ প্রতিপন্ন করে দিতে পারেন, এবং এ খেলায় তিনি বেশ আনন্দ পান। কিন্তু এ সত্ত্বেও তার আকর্ষণী শক্তি অদ্ভুত। তিনি যাদের অপমানিত করেন, তারাও তার কাছ থেকে পালায় না। তার ছাত্রছাত্রীরা তার জন্য অনেক ত্যাগ করতে প্রস্তুত। তিনিও তাদের ভালোবাসেন, কিন্তু সে ভালোবাসা আমাদের সাধারণ মানুষের ভালোবাসার মতো নয়। তাতে অপর পক্ষের প্রতি সমবেদনা নেই। ভালোবাসাটা তার নিজের জন্যই। যেমন আমাকে ভালোবাসেন, খুবই ভালোবাসেন। সেটা আমার জন্য যত না তত নিজের জন্য। এ দেখো আমার কন্যাটি কি অমূল্য রত্ন। দেখতে কি সুন্দরী, কি চমৎকার কবিতা লিখে, কি সুন্দর ইংরেজি বলে। এ তো আমার মেয়ে। দেখো দেখো তোমরা। আমাকে নিয়ে মেতে আছেন বাবা।
কিন্তু জানি তার ইচ্ছার বিরুদ্ধে একটু নড়লে আমাকে চূর্ণ করে দিতে তার বাধবে না। আমি কিসে সুখী হব সেটা তার কাছে অবান্তর। আমার মা এক্কেবারে বিপরীত। আমার মা পরমা সুন্দরী। ওই সময় তার সৌন্দর্য অলৌকিক স্বর্গীয়। তাতে বাবা খুব গর্বিত, কিন্তু মার কোনো খেয়ালই নেই। মা কোনোদিন প্রসাধনের যত্ন করেন না। নিজের কোনো সুখ স্বাচ্ছন্দ্য ইচ্ছা অনিচ্ছা নেই বললেই হয়। বাবাকে সুখী করাই তার একমাত্র কাজ। সেই কাজে বাবা তাকে যথেষ্ট ব্যাপৃত রাখেন। বিশেষ করে সামান্য একটু অসুখ করলে হইচই করে এমন অবস্থা করে তোলেন যে মার মনে সর্বদা ভয়, এই বুঝি তার স্বামীর ভয়ানক একটা কিছু হলো। মা বৈষ্ণব সাহিত্য পড়তে ভালোবাসেন। দুটো লাইন তিনি প্রায়ই বলেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে করি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। শুধু যে স্বামীকে প্রীত করবার ইচ্ছা তা নয়, চারপাশে প্রত্যেকটি লোকের জন্য মায়া মমতার সুধাপাত্র মার হাতে ভরাই আছে। সে সময়ে আমাদের বাড়িতে সর্বদা বিদেশিরা যাতায়াত করতেন। নানা বিষয়ে আলোচনা হতো। যারা আসতেন তাদের মধ্যে বিদুষী স্টেলা ক্রামব্রিজ ও অধ্যাপক তুচির কথা সবচেয়ে বেশি মনে পড়ে। ফর্মিকিও বোধহয় এসেছিলেন। অধ্যাপক তুচি পরে ভালো বাংলা শিখেছিলেন। তাকে দেখতে ছাত্রের মতো ছিল। কচি মুখের উপর অবাধ্য চুলগুলো কপালে এসে পড়ত বারবার। তার স্ত্রী বেশ চৌকো চৌকো চেহারা, গলায় মুক্তার মালা। তাদের আসা যাওয়ার জন্য বাড়ির চেহারা ক্রমে বদলে যাচ্ছিল। বাঙালিয়ানার উপর সাহেবিয়ানার ছোঁয়াচ লাগছিল। বছরখানেক আগে আমার ঠাকুমা মারা গিয়েছিলেন, তাই এই উন্নতি সম্ভব হয়েছিল, নইলে হতো না। বেশ মনে আছে 1924 সালে প্রথম যেদিন খাবার ঘরে বিরাট মেহগনি টেবিল এলো, ঠাকুমা অনেকক্ষণ বিস্ফারিত দৃষ্টিতে চেয়েছিলেন। তার হাতের সোনার জপের মালা থেমে গিয়েছিল। কি, এর উপর খাওয়া হবে কেন? শুলে কি দোষ হয়? এটা তো একটা খাটই। তারপর যখন দেখলেন কোনো উপায় নেই, কথা টিকবে না, তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বৃহৎ কাষ্টে দোষ নেই। তিনি পারতপক্ষে ও ঘরের কাছেও যেতেন না। আর যেদিন কাঁটা চামচ দেখলেন সেদিনের কথা ভুলব না। ভ্রুকুটি করে মাকে বললেন, ভাত খাওয়ার জন্য অতগুলো যন্তর লাগবে? প্রতিশোধ স্পৃহা এত দূর বেড়ে গিয়েছিল যে প্রায় আশা প্রকাশ করতেন যে ওই কাঁটা দিয়ে জিহ্বাটা এফোর ওপর হলে তবে শিক্ষা হয়। ঠাকুমার সংস্কারগুলো যে কত অনড় আর তার পক্ষে কত সত্য তা তিনি তার মৃত্যুশয্যায় দেখিয়ে গিয়েছেন। কলেরা রোগাক্রান্ত হয়ে 3 দিন ভুগে তিনি মারা যান। প্রথম 2 দিন মা সমস্ত সেবাটা করলেন, কাকা তাকে সাহায্য করলেন। মা তখন গর্ভবতী ছিলেন। ডাক্তার খুব রাগ করতে লাগলেন। শেষ পর্যন্ত বাবাকেও বকাবকি শুরু করলেন। অবশেষে মাকে সরে যেতে হলো। নার্স এলো, খ্রিস্টান নার্স। তাকে শিখিয়ে দেয়া হলো ঠাকুমার জাত জিজ্ঞাসা করলে বলবে ব্রাহ্মণ। রোগী অর্ধ অচৈতন্য চোখ ঈষৎ উন্মিলিত করে বললেন, জল। নার্স জল নিয়ে গিয়ে এলো। এই যে জল খান, মুখ খুলুন। মুমূর্ষ নারী মুখ খুললেন না, চোখ খুললেন। তার মৃত্যু আচ্ছন্ন কানে গলার স্বরটা অপরিচিত ঠেকেছে। তুমি কে মা? আমি নার্স। আচ্ছা থাক, একটু পরে জল খাবো। কলেরা রোগাক্রান্ত রোগীর মুহুর্মুহু তৃষ্ণা। তিনি আবার বললেন, জল। এই তো জল এনেছি, খান। ফিডিং কাপটা এগিয়ে ধরেছেন নার্স। আমার বৌমাকে ডেকে দাও। তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আমার কাছেই জল খান না। তুমি কি জাত? ব্রাহ্মণ। সধবা না বিধবা? বিধবা। এবারে মৃত্যুপথযাত্রিনী ভালো করে তাকালেন। ইনি সব জানেন। তার কি রোগ, রোগের গতি কি, এখন কি অবস্থা, কিছুই তার অজ্ঞাত নয়।
কারণ তিনি কবিরাজ বাড়ির বধূ। চিকিৎসকদের সঙ্গে জীবনের অনেক দিন কেটেছে। দেখো নার্স, আমার পেট ফেঁপেছে। কলেরা রোগীর পেট ফাঁপলে আর বাঁচে না। মুমূর্ষু রোগীর এখন টনটনে জ্ঞান ফিরে এসেছে। কোমার ব্যাপারেই ওই, মাঝে মাঝে রোগী সজাগ হয়ে যায়। ও নার্স, তুমি খেয়েছো তো? কি দিয়ে ভাত খেলে? হ্যাঁ হ্যাঁ, এই তো মাছের ঝোল ভাত খেয়ে এসেছি। আর বলতে হবে না, যা সন্দেহ হয়েছিল তার নিরসন হলো। দেখো নার্স, তুমি ব্রাহ্মণের বিধবা, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে এসেছো। মৃত্যুকালে তুমি আর আমার মুখে জল দিও না মা। আমার বৌমাকে ডেকে দাও। বৌমাও ছুটে এলেন। সারা জীবন ওর সেবা করলাম, আর এখন এই শেষ সময় মনোকষ্ট দেওয়া, আমার যা হয় হবে। ঠাকুমা চলে যাওয়ার পর এবাড়ির চেহারা বদলে গেল ভিতরে ও বাইরে। ব্রত, পূজা, কালীঘাট, পুরোহিত, ছুঁতমার্গ, এঁটো প্রভৃতি বিরাট বিরাট সমস্যা যা সারাদিন মাকে হয়রান করত, সব যেন এক ভুঁয়ে উড়ে গেল। দীর্ঘদিনের পঞ্জীভূত জঞ্জালের স্তূপ সরিয়ে আমরা নূতন দিগন্তের দিকে মুখ ফেরালাম। আমার এই পরিবর্তন খুব ভালো লাগছিল। আমি শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে যতই এগোচ্ছি, ততই ক্রমে ক্রমে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের দেখতে পাচ্ছি। আমাদের মফস্বলের বাড়িঘরের চেয়ে এদের বাড়ি ঘর, আচার আচরণ কত না পৃথক। তখন একটা কথা শুনতাম, এলিট। এখন যেমন শুনি বুর্জোয়া। বুর্জোয়া কথাটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কেমন যেন ঝগড়ার আভাস পাওয়া যায়। এলিট তা নয়। আর একটা কথা শুনতাম, ক্রিম অফ ক্যালকাটা। এখন তো দুধে স্বরে মিশে একাকার। এই উচ্চ সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিটি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার ১৩ বছর বয়স থেকে বাবা আমাকে তাঁর কাছে নিয়ে যেতেন, আমি যাতে তাকে আমার কবিতা দেখিয়ে নিই সেজন্য। আমি কোনো রকমে সেই কাজটা সংক্ষেপে সেরে তাঁর কবিতা তাকে আবৃত্তি করে শোনাতাম। আমি খুব ছেলেবেলা থেকে কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। আমার মুখে নিজের কবিতা শুনতে রবীন্দ্রনাথ ভালোবাসতেন। মাঝে মাঝে আমাকে উৎসাহ দেবার জন্য তিনি বলতেন, তুমি আমার চেয়েও আমার কবিতা ভালো পড়ো। জানি এ কথা আমাকে খুশি করবার জন্যই, তবু আমার মন পূর্ণ হয়ে যেত কানায় কানায়। আমি ভাবতাম, এর কাছ থেকে আমি কত পাই। এখানে একবার এলে এর অস্তিত্বের আস্বাদই কি মধুর। কিন্তু আমার তো ওকে দেবার কিছুই নেই। এই একটি জিনিসই দিতে পারি। তাই যদিও সেই বিরাট প্রতিভার সামনে আমার সংকোচ ও লজ্জার অন্ত ছিল না, অনেক সময় মুখ তুলে কথাও বলতে পারতাম না, কিন্তু কবিতা আবৃত্তি শুরু করলে আমার লজ্জা, ভয়, সংকোচ কেটে যেত। মনে আছে একবার সোনার তরী, কৌতুকময়ী, জীবন দেবতা, হৃদয় যমুনা আবৃত্তি করছি পরপর। উনি মৃদু মৃদু হাসছেন, আমাকে জিজ্ঞাসা করলেন, এসব কবিতা তুমি বুঝতে পারো? আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে ঘাড় নাড়লাম, হ্যাঁ। তারপর সোনার তরীর নিহিতার্থ, জীবন দেবতার দর্শন বাবার কাছে যেমন যেমন শুনেছিলাম, গড় গড় করে বলতে শুরু করলাম। উনি আমায় মধ্যপথে থামিয়ে দিলেন। আমার কচি মুখে উচ্চ দর্শন শাস্ত্র কিরকম শোনাচ্ছিল এখন বুঝতে পারি। উনি বললেন, থাক থাক, তুমি শুধু পড়ো। যখন সময় হবে অর্থ আপনিই বুঝতে পারবে। পাখি যে গান গায় তারও কোনো অর্থ আছে বিশ্ব ব্যাপারে। সে কিন্তু সেটা জানে না, তাতে ক্ষতি নেই। তেমনি মনের আনন্দে তুমি পড়ো, অন্যের ব্যাখ্যা তোমার কোনো কাজে লাগবে না। এ সময় একজন রুশ পণ্ডিত প্রায়ই আসতেন। তার নাম আমার মনে পড়ে না, হয়তো তিনি বগদানভ। শান্তিনিকেতনে যেসব বিদেশি পণ্ডিত ব্যক্তি আসতেন, যাবার আসবার পথে তারা একবার আসতেনই আমাদের বাড়িতে। শাস্ত্র আলোচনায়
আমি সাহসের সঙ্গে যোগ দিতাম। তত্ত্বচিন্তার একটা আবহাওয়া, সেটা আমার মতো অল্প বয়সীদের কাছে একটা কুয়াশা ছাড়া কিছু নয়, কিন্তু সেই প্রহেলিকাময় নীহারিকা আমার ভালো লাগতো। সেই নীহারিকা ভেদ করে সূর্যের আলো অবশ্যই আমাকে উত্তপ্ত সজাগ করে রাখত। একদিকে ব্যক্তি মানুষের জীবন্ত অনুভবের সত্য শিল্প বেদনায় ঝঙ্কৃত, অন্যদিকে এক নিরন্তর অনন্ত জিজ্ঞাসার প্রহেলিকা আমার সেই উন্মুখ সতেজ নবীন মনের উপর আলো ছায়ার খেলা করছিল। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পরিবারের থেকে আমাদের বাড়িটা ছিল স্বতন্ত্র, আর আমার সমবয়সীদের কাছে, বিশেষত স্কুলের সহপাঠীদের কাছে আমি ছিলাম দুর্বোধ্য। তারা আমায় খ্যাপাতো আমি অন্যমনস্ক বলে। অন্যমনস্ক অর্থাৎ যখন যেটাতে মন দেবার কথা সেটা ছেড়ে অন্য কিছু ভাবতাম। আমাদের সময়ে ছেলেমেয়েদের মেশামেশি কম ছিল, তবু আমরা পর্দানসীন ছিলাম না। আমার মা বাবার সহকর্মীদের সামনে সবসময় না বেরোলেও ছাত্রদের সামনে বেরোতেন। আমি তো সকলের সামনেই বেরোতাম। মফস্বলে থাকতে মাকে দেখেছি চিকের আড়ালে বসে বসবার ঘরের সাহিত্য আলোচনা শুনতেন ও আড়াল থেকে জলখাবার পান শরবত পাঠিয়ে দিতেন। কলকাতায় এসে সেই আড়াল উঠে গেল। আমরা সর্বত্র যেতাম, সাহিত্য সভায় কবিতা আবৃত্তি করতাম, যেখানে একটিও মেয়ে নেই। এতটা তখনকার দিনে খুব কম মেয়েই করেছে, কিন্তু এ সত্ত্বেও আমাদের মুখের উপর একটা অদৃশ্য ঘোমটা থাকতো। আমরা সহজে কারোর সঙ্গে কথা বলতাম না। হয়তো বাবার কোনো ছাত্র তার সঙ্গে কথা বলতে বলতে আমাদের সঙ্গে এগিয়ে এলো, আমি মাথা নিচু করে হাঁটতাম, তার সঙ্গে কথা বলতাম না। সত্য কথা বলতে কি, আমরা পর্দাবিহীন পর্দানুসীন ছিলাম। কথা বলতে ইচ্ছে করতো না তা নয়, খুবই করতো। আমি জানতাম অপর পক্ষেরও তাই। তবে কথা বলতে বাধা কি? কেউ তো আর আমাদের বারণ করেনি, কিন্তু আমরা পারতাম না। আত্মীয় স্বজন ছাড়া অন্য পুরুষ মানুষদের সামনে, বিশেষত যুবকদের সামনে আমরা একেবারে পাথর হয়ে যেতাম। তারাও তাই, যেন কেউ কাউকে দেখতেই পাচ্ছি না। কত যুগ যুগের সঞ্চিত নিষেধের প্রভাব আমাদের রক্তস্রোতে বইছে, একে পার হওয়া দুষ্কর। কিন্তু আজকের দিনে কেউ হয়তো বিশ্বাসই করবে না যে এই নিষেধটা কেন, এর ভিতরের কারণটা কি, সে সম্বন্ধে আমরা, অন্তত আমি বিশেষ কিছু জানতাম না। এইসব শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত পরিবারে যৌন ব্যাপার সম্বন্ধে কোনো আলোচনা হতো না। আভাসে ইঙ্গিতে একটা ঢাকনা পরা লুকানো জগৎ আছে, সেটা অবশ্যই আমরা বুঝতাম, কিন্তু সেখানকার ব্যাপারটা কি তা জানা ছিল না। আমাদের বেছে বেছে উপন্যাস পড়তে দেওয়া হতো। বিশেষ বিশেষ কতগুলি বিখ্যাত বই একেবারে নিষিদ্ধ, তার মধ্যে কৃষ্ণকান্তের উইল, চোখের বালি ও চরিত্রহীন। নৌকাডুবি পড়বার অনুমতি ছিল। নৌকাডুবির মলাটটা খুলে নিয়ে চোখের বালিতে লাগিয়ে পড়ে ফেলেছিলাম। অবশ্য কেন বইটা এত নিষিদ্ধ তা বুঝতে পারিনি। যদিও বাবার বাঙালি ছাত্রদের সঙ্গে বেশি কথা বলার সাহস হতো না, কিন্তু বিদেশি ছাত্রদের সম্বন্ধে অন্তরে এ বাধা অনুভব করতাম না। বাবাও অনায়াসে ইউরোপীয়দের সঙ্গে মিশতে দিতেন। এই সময় এক রুশ দম্পতি কলকাতায় এসেছিল। তারা গ্লোবে নানা রকম জাদুবিদ্যা দেখাচ্ছিল। তাদের নিয়ে শহরে খুব সাড়া পড়ে গিয়েছিল। বাবা বললেন, চল বুজরুকিটা দেখে আসি। গ্লোব থিয়েটারে স্টেজের উপর চোখে কালো রুমাল বেঁধে, আভূমি লুণ্ঠিত কালো গাউন পরে একটি সুন্দরী মহিলা এসে দাঁড়াতেন, আর তার স্বামী দর্শকদের ভিড়ের মধ্যে নেমে আসতেন। ভদ্রমহিলা দর্শকদের বলতেন প্রশ্ন করতে। দর্শকদের মধ্যে থেকে দাঁড়িয়ে উঠে কেউ প্রশ্ন করলে তার সুবেশ তরুণ স্বামী সেই ব্যক্তির নাড়ি ধরতেন। তখন মহিলাটি স্টেজের উপর থেকে তার অনুচ্চারিত প্রশ্ন এবং উত্তর গড়গড় করে বলে যেতেন। প্রশ্নগুলো কখনো ঠকাবার জন্য করা হতো, কখনো বা কোনো মর্মান্তিক গোপন খবর জানবার জন্য। যেমন একজন উঠে দাঁড়াতেই চোখ বাঁধা মহিলাটি বললেন, তুমি জানতে চাও তোমার পকেটে যে দেশলাইয়ের বাক্সটা আছে তাতে কটা কাঠি আছে?
52টা। কিংবা তুমি জানতে চাও তোমার স্ত্রী তোমার প্রতি অবিশ্বাসিনী কিনা? তিনি তো ঠিকই আছেন, তুমিই অবিশ্বাসী। এই না শুনে সারা ঘর শুদ্ধ লোকের উচ্চ হাসিতে ভদ্রলোক অপ্রস্তুত। বাবা বললেন, এই মেয়েটা তো জাহাবাজ, একে একটু বাজিয়ে দেখতে হবে। ওদের সঙ্গে যোগাযোগ করা হলো। আজকাল অর্থাৎ এই 1900 শতকের শেষের দিকে এদেশে যেরকম অলৌকিক ও অতিপ্রাকৃতের দিকে ঝোঁক হয়েছে উচ্চবিত্ত শিক্ষিত সমাজেও, আমাদের সময় যতদূর মনে পড়ে এটা কম ছিল। এখন ঘরে ঘরে ছবি থেকে ভস্ম পড়ে, অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আবির্ভূত হয়। এসব গল্প বিদ্বান বৈজ্ঞানিকেরাও সহজে বলেন, তখন তা হতো না। শিক্ষিত লোকেরা কোনো আজগুবি অতিপ্রাকৃত ঘটনা বিশ্বাস করতে ইতস্তত করতেন, অন্তত মনে মনে যাই হোক মুখে তা স্বীকার করতেন না। আমার বাবাও যে একেবারে কুসংস্কার মুক্ত ছিলেন তা নয়, কিন্তু তার প্রকাশ্য মন তা স্বীকার করত না। অতএব পরীক্ষা করবার জন্য ওই রুশ দম্পতিকে নিমন্ত্রণ করা হলো। বাবার ধারণা দর্শকদের মধ্যে ওদেরই লোক ছিল। আমি বললুম, তাহলে তুমি কিছু জিজ্ঞাসা করলে না কেন? বাবা রে, যা জাহাবাজ মাইয়া, কি জানি কি বইলা দিব। আমাদের বাড়িতে চায়ের বৈঠকে বেশ কয়েকজন প্রতিষ্ঠাবান ব্যক্তি এলেন, অধ্যাপক, লেখক ইত্যাদি। চায়ের সঙ্গে এই মজার খেলা চলতে লাগলো। ভদ্রলোক নাড়ি টিপে ধরেন, ভদ্রমহিলা তার মনের কথা বলে দেন। অবশেষে আমার পালা এলো। আমি ভাবলাম একটু ফাঁকি দেবার চেষ্টা করা যাক। বাংলা কথা কি করে বলবে? মনে মনে বললাম, আমার শেষ কবিতাটার নাম কি? ভদ্রমহিলা ঠোক্কর খেয়ে খেয়ে বললেন, ভোগপাত্র। উচ্চারণ বিকৃতি ছিল, কিন্তু বলেছিলেন ঠিকই। একজন তরুণ অধ্যাপক বললেন, থট রিডিং ছাড়া আর কিছু নয়। বাবা বললেন, বেশ, তাতেই সব ব্যাখ্যা হয়ে গেল নাকি? এই রুশ দম্পতিকে নিয়ে আমরা একদিন এম্পায়ার থিয়েটারে ইটালিয়ান অপেরা দেখতে গেলাম। বাবা, মা, আমিও ওরা দুজন। সে সময় এদেশে ইউরোপীয় সঙ্গীতে কান অভ্যস্ত ছিল না। সাধারণত তা শেয়াল কুকুরের চিৎকার বলে অভিহিত হতো। এখন তো ট্রানজিস্টরের কল্যাণে বস্তির রোয়াকেও জ্যাজ সঙ্গীত তো বাজছেই, বিটোফেনও বাজছে। তখন এটা কল্পনাতীত ছিল। 2-3 পুরুষ ধরে যারা পাশ্চাত্য শিক্ষায় তালিম পেয়েছেন, যাদের বলা হতো ইঙ্গবঙ্গ সমাজের লোক, তাদেরই বাড়িতে ইউরোপীয় সঙ্গীতের চর্চা হতো। মেয়েরা টুংটাং পিয়ানো বাজাতেন। অতিথি অভ্যাগত বিবাহোপযোগী পাত্র এলে ড্রয়িং রুমে পিয়ানো বাজিয়ে কৃষ্টির পরিচয় দিতেন, কিন্তু সেটা একেবারে শিশুসুলভ ব্যাপার ছিল। অতএব বোঝাই যাচ্ছে ইটালিয়ান অপেরা আমার কাছে খুব একটা উপভোগ্য হচ্ছিল না। কিন্তু জানি সে কথা কাউকে বলবো না, কারণ এই তো সবে এসব জায়গায় আসছি। এতে বড় হয়ে ওঠার গৌরবটা অনুভব হচ্ছে। তাছাড়া নিজেকে বেশ বোদ্ধা প্রমাণ করতেই চাই, অজ্ঞ বলে নয়। যাই হোক, অন্যমনস্কভাবে অপেরা দেখছি যেন ওষুধ খাচ্ছি। হঠাৎ ওই রুশ ভদ্রলোক, তখন তাকে অভদ্রলোকই বলবো, দক্ষিণ হাতটি বাড়িয়ে আমার গলা জড়িয়ে ধরলেন। আমি তো আঁতকে উঠলাম। যদিও এসব বিষয়ে আমাদের অজ্ঞতা যথেষ্ট ছিল, তবু স্বাভাবিকভাবে আমরা ঠিক মতোই ব্যবহার করতাম। আমি এক ঝাঁকানি দিয়ে তার হাতটা সরিয়ে দিলাম। আবার যেন স্প্রিং দেওয়া কলের মতো সে ব্যক্তি সেটি ফিরিয়ে আনলো। ভাবলুম, কি করা যায়? এখানে তো চেঁচামেচি করা যাবে না। নিচু হয়ে পায়ের নাগরাটা খুলে আস্তে আস্তে ওর হাঁটুর উপর রাখলাম। এবার সেও আঁতকে উঠল। আমি খুব ধীরে ধীরে বললাম, তোমাকে জুতো মারব। তখন স্প্রিংটা অন্যদিকে কাজ করলো। সে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। বাড়ি ফিরে এই গল্পটা বলাতে মা বাবার উপর ভারী রেগে গেলেন, যাকে তাকে এতটা বাড়ির ভিতরে নিয়ে আসার জন্য। কিন্তু বাবা খুব হাসছেন। পাশ্চাত্য জগৎটা তিনি চিনতেন ভালোই, তাই একটুও আশ্চর্য হননি। মাকে বলতে লাগলেন, অমৃতাকে নানা অবস্থায় নানা লোকের সঙ্গে মিশতে শিখতে হবে। ও তো তোমার মতো ঘরে বসে থাকবে না।
যদি একটু চেষ্টা করে ও একদিন সরোজিনী নাইডু হবে। যা হোক, এই কাণ্ডের পরও যে কাজটা তখন মার এবং আমার কাছে ভয়ানক খারাপ এবং অক্ষমনীয় মনে হয়েছিল, এবং আমরা দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম যে বাবা ওদের সঙ্গে কিছু খারাপ ব্যবহার করলেন না, এমনকি রবি ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার যে কথাটা ছিল সেটাও স্থির রাখলেন। আমি তার কাছে এদের জাদুবিদ্যার গল্প করেছিলাম, উনিও এদের দেখবার জন্য ব্যগ্র হয়েছিলেন। অলৌকিক অতিপ্রাকৃতে বিশ্বাস না থাকলেও রবি ঠাকুর মনে করতেন সব বিষয় পরীক্ষা করে দেখবার চেষ্টা করা উচিত, সেটাই বৈজ্ঞানিক। অনুসন্ধান করব না কেন? তাই একটা দিন ঠিক হয়েছিল রুশ দম্পতিকে নিয়ে যাবার জন্য। বাবা, আমি ওদের সঙ্গে যাব না, লোকটা ভারী বিশ্রী। তা কি হয় মা, সব ঠিক হয়ে আছে, এখন তুমি না গেলে কবি কি ভাববেন? তাছাড়া জীবনে কত রকম অবস্থায় কত রকম মানুষের সঙ্গে দেখা হবে, নিজের শক্তিতে বুদ্ধিতে সব সময় তুমি ঠিক পথে স্থির থাকবে, এ তো আমি জানি। জগতে খারাপ লোক আছে বলে কি তুমি গর্তে ঢুকে থাকবে? দুপুরবেলা বাবা ও আমি রুশ দম্পতিকে নিয়ে কবির কাছে গেলাম। ওদের দোতলার পাথরের ঘরে বসিয়ে আমি তিনতলায় ওকে খবর দিতে গেলাম। পাথরের সে ঘরটা চোখের সামনে ভাসে। নিচু নিচু চৌকিতে গদিগুলো জাপানি মাদুর দিয়ে মোড়া, আর কুশনগুলিও জাপানি মাদুরের। ওই ঘরের পরে বহু পরিবর্তন দেখেছি, ওই ঘরেই তার শেষ নিঃশ্বাস পড়েছে। উপরে গিয়ে দেখি তিনি তৈরি হয়েই আছেন। একটা কাগজে কয়েকটা প্রশ্ন লিখে নিয়ে কাগজটা বইয়ের মধ্যে পুরে উঠে দাঁড়ালেন। চলো জাদুকরীকে দেখা যাক। ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম। ওরা অপেক্ষা করছিল। দু চারটি কথার পর মেয়েটির চোখে কাপড় বাঁধল। তার স্বামী এসে ওর নাড়ি ধরল। মেয়েটি কিছু বলতে পারল না, কিন্তু সে যে খুব চেষ্টা করছে বোঝা গেল। কবি তো ওদের অপ্রস্তুত করতে চান না, ব্যাপারটা বুঝতে চান। তিনি বলতে লাগলেন, কি করলে সুবিধা হবে? আমি যদি কাগজে লিখি সুবিধা হবে? মেয়েটি বললে, হতে পারে। উনি তখন কাগজে লিখে কাগজটা উল্টে রাখলেন। তবুও কিছু হয় না। মেয়েটির কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। সে উঠে দাঁড়িয়ে পালচারি করতে লাগলো। তারপর বারান্দায় চলে গেল। There is a wall before me, there is a wall before me. আমার সামনে একটা দেওয়াল, সামনে একটা দেওয়াল বলতে বলতে বারান্দায় দৌড়তে দৌড়তে আরো জোরে জোরে বলতে লাগলো, আমি কিছু দেখতে পাচ্ছি না। তার কপালের ঘাম ঝরে পড়ল, নিঃশ্বাস দ্রুত হলো। তারপর ওইরকম বলতে বলতে ঘরের বাইরে এসে সিঁড়ি দিয়ে নেমে গলি দিয়ে দৌড়ে চলে গেল। ওর হতবুদ্ধি স্বামীও ওর পিছন পিছন ছুটল। চিতপুরে রাস্তায় সাহেব নেমের এই দৌড় দুপাশের দোকানদারেরা কি রকম উপভোগ করছে ভেবে আমার হাসি পেয়েছিল খুব। আমি মুখে কাপড় দিয়ে হাসছি। বাবা বললেন, তুই এখানে থাক, আমি ওদের পৌঁছে দিয়ে আসি। খুবই আমাদের পিতা পুত্রের বুদ্ধির উপর যথেষ্ট কটাক্ষ করলেন, এবং অধ্যাপকদের কাছ থেকে এর চেয়ে বেশি কি প্রত্যাশা করা যায় তাও বললেন। এদিকে বাবাও ক্ষুব্ধ। তার ক্ষোভের কারণ ওরা কবির কথা বলতে পারল না। আর তারটা পারল। রুশ জাদুকরের উপাখ্যান এইভাবে শেষ হলো। এইসব ঘটনা যখন চলছিল তখন মির্জা ইউক্লিড আমাদের বাড়ি আসতো, কিন্তু সে সময় তাকে লক্ষ্য করিনি। আমার সঙ্গে কোনো কথা হয়েছে বলেও মনে পড়ে না। যেদিনের কথাটা মনে আছে সেটা একটা বিকেল। বাবা তার লেখবার টেবিলে বসেছিলেন, আর উল্টো দিকের একটা চেয়ারে বাবার দিকে মুখ করে সে বসেছিল। বাবা আমাকে ডেকে পাঠালেন। এই আমার মেয়ে অমৃতা, এই আমার ছাত্র মির্জা ইউক্লিড। সে উঠে দাঁড়ালো। আমি ওকে এক পলক দেখলাম। ওর চোখে পুরো চশমা, চুল হালকা, চোয়াল উঁচু, মুখ চৌকো। বিদেশিদের এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে। মেয়েদের দেখলে ওরা উঠে দাঁড়ায়, আর আমাদের ছেলেরা হয় পায়ের উপর পা তুলে বসে থাকবে, নয়তো ন্যাকামি করবে, বা এমন ভাব করবে যেন মেয়েদের উপস্থিতি টেরই পাচ্ছে না।
বাবা বললেন, ইউক্লিড যেখানে থাকে সেখানে ওর খুব অসুবিধা হচ্ছে, তাই আমি ওকে থাকতে বলছি। ওর জন্য একটা ঘরের ব্যবস্থা করে দাও। এক মুহূর্তের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, বাবা, বাড়িতে আবার একজন ইংরেজ কেন? বাবা আমার আপত্তিতে বেশ একটু বিরক্ত হলেও খুব সাবধানে বাংলায় বললেন, ইংরেজ নয়, ইউরোপের একটা ছোট্ট দেশের মানুষ। আর ইংরেজ হলেই বাকি, এই তোমার শিক্ষা হলো? এইবার আমি মির্জা ইউক্লিডের দিকে তাকালাম। বিদেশি নাম সম্বন্ধে আমার তখনও কোনো অভিজ্ঞতা ছিল না, নইলে হয়তো নাম শুনেই বুঝতাম। যা হোক, চেহারা দেখে বুঝলাম এ ইংরেজ নয়। রং যদিও সাদা, চুল কালোই, লালচে নয়, ব্যাক ব্রাশ করা, কপালের দুধার দিয়ে উঠে গেছে, গালের হাড় উঁচু, একটু পাহাড়িদের মতো। সে চকিতে একবার আমার দিকে চেয়ে চোখ সরিয়ে নিল। আমার আপত্তি অবশ্য ঠিক ইংরেজ বলে ছিল না, কিন্তু এটা বলাই ভালো মনে করে বলেছিলাম। এ সময় বিদেশিদের যাতায়াত ও কলকাতার এলিটদের সঙ্গে মেলামেশার জন্য আমাদের বাড়ির সাজগোজ বদলানো হচ্ছিল একটু একটু করে। এ বিষয়ে আমিই অগ্রণী ছিলাম। মা এসব একেবারেই পারতেন না। বাবা আর আমি ইকবাট এন্ড্রুজ নামে একটা নিলামের দোকান থেকে নিত্য নূতন আসবাব নিয়ে আসতাম। দিল্লি কানপুরের পিতলের জিনিস পালিশ করা, দরজার হাতল থেকে ছিটকিনি পর্যন্ত আমাকেই করতে হতো। এই বাড়ি পরিচ্ছন্ন রাখার কাজ আমাদের মতো আধা সাহেবী বাড়িতে যথেষ্ট কষ্টকর ছিল। একে তো বাড়িতে অনেক লোক, তাছাড়া গ্রাম থেকে যখন তখন গ্রাম্য আত্মীয় স্বজন রোগীর চিকিৎসা করাতে, গ্রহণের গঙ্গা স্নান করতে, কালীঘাটে পুজো দিতে উপস্থিত হতো সদল বলে। আমার মা কাউকে ফেরাতেন না। রোগ নিয়ে কেউ এলে মা সুপটু নার্সের মতো তাদের সেবা করতেন। মার নিজের কোনোদিন কালীঘাটে যাবার ইচ্ছা ছিল না। মার বাপের বাড়ি সম্পূর্ণ ব্রাহ্ম ভাবাপন্ন, কিন্তু গ্রামের কোনো বৃদ্ধা আত্মীয়া এলে আমাদের শেভ্রলে গাড়ি করে প্রতিদিন তাকে কালীঘাট পাঠাতেন। গাড়ি করে ঘরা ঘরা গঙ্গা জল আনতেন। মার দরজা সর্বদা সবার জন্য খোলা থাকত, কিন্তু এর ফলটা আমার পক্ষে খুব ভালো হতো না, কারণ আমি অল্প কিছুদিন হলো একলার জন্য একটি ঘর পেয়েছি। অবশ্য সম্পূর্ণ একলা নয়, এ ঘরে আমার সঙ্গে রাত্রে শান্তি এবং আমার 11 বছরের ছোট বোন সাবিত্রী অর্থাৎ সাবিসুতো। কিন্তু ঘরটা আমারই। আমি ওই ঘর সুন্দর করে সাজিয়েছি, সব নিচু নিচু আসবাব করেছি। খাটের পা কেটে সেটা নিচু করা হয়েছে। আসবাব অবশ্য সামান্যই, সাদা কালো দাবার ছকের মতো পাথরের মেঝে পালিশ করা। ধূপ আর ফুলে সর্বদা সুগন্ধি রাখতাম সে ঘর। যে কেউ আসতো বলতো, ঘর তো নয়, মন্দির। মাঝখানে দেওয়ালে রবি ঠাকুরের একটা ছবি ছিল, মাথায় টুপি পরা। সেই ছবিটা আমার ভারী আশ্চর্য লাগতো। ঘরের যে কোণেই তুমি থাকো, মনে হবে তোমার দিকে তাকিয়ে আছে, হেরাবার পথ নেই। অবশ্য যখনই দেশ থেকে আত্মীয় স্বজন তাদের পোটলা পুটলি নিয়ে উপস্থিত হতো, তখনই আমার ঘর ছেড়ে দিতে হতো, কারণ বাড়ির মধ্যে বাড়তি ঘর ওই একটাই। তারা দেওয়ালে হাতের ছাপ লাগিয়ে, পর্দায় হাত মুছে, টেবিলে জলের দাগ করে, গ্রহণের স্নান পুণ্যে তৃপ্ত হয়ে যখন চলে যেত, তখন আবার আমাকে নূতন করে কাজে লাগতে হতো। মার এসবে কিছু এসে যায় না। বাহ্য বস্তুর দিকে তিনি তাকান না, মানুষই তার কাছে মূল্যবান। মানুষের মনে কষ্ট দিয়ে ঘর সাজাতে হবে এটা তার একেবারেই মনে আসে না, কিন্তু আমার আসে যায়। আমি সাজানো গোছানো বাড়িতে বসে কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসি। আর ভালো লাগে কাকার কাছে স্বাধীনতা যুদ্ধের গল্প শুনতে, যে যুদ্ধটা আমাদের চারপাশে চলেছে অথচ আমাদের গায়ে আঁচ লাগছে না। কাকা আমার বাবার জারতুতো ভাই। ওদের বাড়িতেই একটু আধটু এদিকে ঝোঁক আছে। কাকার বড়দাদা জেলে আছেন, সেটা আমার খুব গর্বের বিষয়। আমি সহপাঠীদের তার গল্প করি, কিন্তু আমাদের বাড়িতে এসব নেই, অর্থাৎ বাবা এসবের আমল দেন না। আজকে যখন পিছন দিকে তাকিয়ে ভাবি, তখন বেশ মনে পড়ে
বেশিরভাগ উচ্চশিক্ষিত উচ্চবিত্ত লোকেরা সে সময় স্বাধীনতার সম্ভাবনার কথা ভাবতেই পারতেন না। একটা কথা প্রায়ই শুনতাম, এই করে এরা ইংরেজ তাড়াবে, তাহলেই হয়েছে। কি করে তাড়াবে সে সম্বন্ধে অবশ্য তাদের কোনো পরিকল্পনা শুনিনি। যা হোক, অল্প বয়সীদের মনে এইসব দুঃসাহসিক ঘটনার বৃত্তান্ত মোহ সৃষ্টি করছিল। ডান্ডি মার্চ ও দপ্তরে ঢুকে সাহেব নিধনের নানা ঘটনাবলীর উত্তাপ পারিবারিক প্রতিবন্ধকতা ছাড়িয়ে আমাদের মনকে ছুঁয়ে ছুঁয়ে যেত। একটা কাজ আমরা করতে শুরু করেছিলাম, সম্পূর্ণভাবে বিলাতি দ্রব্য বর্জন। তাই আমার মুখে ও কথাটা নেহাত বেমানান ছিল না। বাড়িতে আবার একজন ইংরেজ কেন? যদিও কিন্তু আমার আপত্তির আসল কারণ ছিল পাছে এর জন্য আমার ঘরটি ছাড়তে হয়। বাবা আমায় নিশ্চিন্ত করলেন, একতলার সামনের ঘরেও থাকতে পারবে। ঘরটাকে পার্টিশন করে দিলে সামনের দিকে লোকজন এসে বসতে পারে, বা তোর কাকা থাকতে পারে, আর ভিতরের দিকে ইউক্লিড থাকবে। সেদিন সন্ধেবেলা ন্যাশনালিজম বইটা দিলেন বাবা। বললেন, এই বইটা পড়ো। ইংরেজ হলেই কি সে শত্রু? এমন দিন একদিন আসবে যেদিন প্যাট্রিয়টিজম একটা অপরাধ বলে গণ্য হবে। সেদিন অনেক রাত্রি পর্যন্ত আমি বইটা নাড়াচাড়া করলাম, ভালো করে কিছুই বুঝলাম না। বাবা সবসময় আমাকে এরকম নাগালের বাইরের বই দিতেন, আমিও না বুঝেই পড়তে ভালোবাসতাম। এই বোঝা না বোঝার আলো ছায়াময় জগৎটা আমার সব সময় ভালো লাগতো, যেন বুঝতে পারছি অথচ পারছি না। অপার রহস্যময় ঘোমটা পড়া এই বিশ্বের অধরা ছায়াই তখন আমার কবিতার প্রেরণা ছিল। 2-3 দিনের মধ্যে এই সমস্ত ব্যবস্থা হয়ে গেল। পার্টিশন করেও ঘরটা খুব ছোট নয়। একটা ছোট খাট, টেবিল চেয়ার, একটা বড় বেতের সোফা, একটা পিয়ানো ও টুল, আর মাঝখানে একটা গোল টেবিলের পাশে দাঁড় করানো ল্যাম্প। গৃহসজ্জা মন্দ কি! পর্দাও টাঙিয়েছি একটা গলির দিকের দরজায়। এই ঘরটা আমার ঘরের ঠিক নিচে। সকালবেলা খাবার টেবিলে মির্জা ইউক্লিডের সঙ্গে বাবা নানা বিষয়ে গল্প করতেন। ও কি পড়বে বলতেন। একদিন বাবা বললেন, তোমরা দুজনে আমার কাছে শকুন্তলা পড়ো। হিতোপদেশ থেকে সংস্কৃত শিখে লাভ নেই। একটা উপভোগ্য বই হলে ভালো লাগবে। পরের দিন থেকে আমাদের একসঙ্গে পড়া শুরু হলো। মাদুর পেতে মাটিতে বসে সাহেবের সঙ্গে সংস্কৃত পড়া দেখতে সেকালের মানুষদের কেমন লাগতো কে জানে। আমি দেখেছি বাবার বাঙালি ছাত্রদের চোখে ঈর্ষা মিশ্রিত বিস্ময়। আমি দেখেছি বর্ষীয়সী মাতৃস্থানীয়াদের মুখে চোখে সন্দেহ, আপত্তি, আর সমবয়সীদের চোখে কৌতুক। বাবার কিন্তু ভ্রুক্ষেপ ছিল না। মা ও বাবা দুজনেই খুব সহজভাবে ওর উপস্থিতি মেনে নিয়েছিলেন। সে ক্রমে ক্রমে বাড়ির একজন হয়ে যাচ্ছিল। বাবার কাছে পড়বার সময় আমি ইচ্ছে করেই মাদুরে বসতাম। বাবা বসতেন আমাদের দুজনের মাঝখানে একটা সোফায়। আমি বুঝতাম মাদুরে বসতে মির্জার খুব ভালো লাগছে। একে নতুনত্ব, তারপর আমাদের সঙ্গে একাত্ম হবার ইচ্ছা। ও প্রত্যেকটা জিনিস দেখে, খুঁটিয়ে দেখে, আমাদের সব কিছু জানতে চায়, আর প্রত্যেকটা ব্যাপারেই একটা অর্থ খুঁজে বের করে। মা বলতেন, ইউক্লিড খুব ভালো ছেলে, ভদ্র, শান্ত, বিনীত। তুমি আমায় মা বলো না কেন মির্জা? মিসেস সেন বলো কেন? মা বলবে। তারপর থেকে সে মা বলতো। কিন্তু সে আমায় বলেছিল ওদের দেশে এত অল্প বয়সী মেয়েদের কেউ মা বলে না, তারা রাগ করে। আমার মার বয়স তখন কতই বা, 32 কি 33 হবে। কিন্তু লাল পিড়ির শাড়ি, কপালে সিঁদুর আর পায়ে আলতা পরা পরমা সুন্দরী আমাদের মা কেবলই মাতৃমূর্তি। তার বয়সের কথা কি ভাবে? কি জানি, ওদের দেশটা তো ভারী অদ্ভুত। মেয়েদের মা বললে রাগ করে, সেজন্য বয়সের হিসাবের দরকার কি? সকালবেলা খাবার টেবিল থেকে সকলে উঠে চলে যেত। আমরা বসে বসে গল্প করতাম। তারপর আরেকটু উঠে লাইব্রেরির দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে ঘন্টা 2 কেটে যেত প্রায়। কেউ লক্ষ্যই করতো না। 3টে ঘর জুড়ে বাবার 7-8 হাজার বইয়ের লাইব্রেরি। ওইখানেই আমাদের
গল্প চলত। সিঁড়ি দিয়ে বাবা নেমে গেলেন, কিন্তু কিছুই বললেন না এরকম কতদিন হয়েছে। এমনকি আড্ডা দিয়ে সময় নষ্ট করছো কেন তাও নয়। যদি মিলুর সঙ্গে কিংবা গোপালের সঙ্গে গল্প করতাম তাহলে ঠিকই বকুনি খেতাম, কিন্তু মির্জা ইউক্লিডের সঙ্গে নিশ্চয়ই শাস্ত্র আলোচনা করছি, পরস্পরের উন্নতি হচ্ছে। বই হাতে করে আমি উপর থেকে নেমে আসছি, মির্জা আমায় পথের মাঝখানে ধরল। তুমি নাকি কাল একটা দার্শনিক কবিতা লিখেছ? হ্যাঁ, আমার গতকালের কবিতাটি নিয়ে বাবা খুব উচ্ছ্বসিত। ওর মধ্যে একটা লাইন আছে, কালের যবে হারিয়ে যাবে মুহূর্ত নিমেষ। এই লাইনটা বাবার খুব ভালো লেগেছে। এর মধ্যে একটা বিরাট তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন আছে। প্রশ্নটাই হচ্ছে তত্ত্ব। আমার বয়স যখন 14, অর্থাৎ 2 বছর আগে, পুরীর সমুদ্রের তীরে বসে আছি সন্ধেবেলা। আমার হঠাৎ মনে হলো এটা সকাল। একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, সেটা আমি কবিতায় লিখেছিলাম। লহ মোরে মরি চলো লয়ে, আমারে স্বপ্ন স্রোত যেথা গেল বয়ে। সে দেশটা কি রকম, আশাহীন ভাষাহীন শেষ যেথা সব, পান্থহীন পথ পরে নাহি কলরব, জন্মহীন মৃত্যুহীন নাহি রবে কাল, নাহি রাত্রি নাহি দিন না হয় সকাল। বাবা বলেন কাল সম্বন্ধে রূঢ় অনুসন্ধানী চিন্তার রীতিমতো শাস্ত্রমুখী। কাল কি? বাবার এই উচ্ছ্বাসে আমি খুব গর্বিত। কিন্তু যখন বাবা আমাকে নির্দেশ দেন তুমি এই রকম লিখে আনো, তখন আমার ভালো লাগে না। কবিতার স্বাভাবিক গতি বন্ধ হয়ে যায়। একটা ডানামেলা পাখি ডানা ভাঁজ করে পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে। ভোগপাত্র কবিতাটি লিখে তাই আমি খুশি নই। মির্জা মুচকি হেসে বললে, তুমি কি দার্শনিক কবিতা লিখবে, এতটুকু মেয়ে? আমি মোটেই এতটুকু নই। তাছাড়া আমি তো দার্শনিক। তুমি দার্শনিক? নিশ্চয়ই। যে দেখে বা দেখতে চায় সেই দার্শনিক। আমি তো দেখি, দেখতে চাই। আচ্ছা চলো, তোমার কবিতা শোনাবে। আমি ওর ঘরে ঢুকলাম। আমি কয়েকদিন হলো ওর ঘরে ঢুকছি। কেউ আমাকে বলেনি যে ওর ঘরে ঢোকা ঠিক নয়, তবু পায়ে একটু বাধা আসে। এটা কি আমি বুঝতে পারি না। এই ঈষৎ বাধার সংকোচটা কি? আমি স্বচ্ছন্দ নই, তবু খুব স্বচ্ছন্দ ভাব দেখিয়ে বসলাম বড় বেতের চৌকিটাতে। মাঝখানে টেবিল, তার পাশে হেলান দিয়ে ওর বিছানায় বসেছে। বোঝাও তোমার দার্শনিক কবিতা। না না, আমি রবীন্দ্রনাথের কবিতা বলি, শোনো। নতুন তার যে বইটা বেরিয়েছে, ওটা তো উনি আমাকে উৎসর্গ করেছেন, সেই কবিতাটি শোনো। সে কি, তোমাকে উৎসর্গ করেছেন? অত চমকে উঠলে কেন? পারেন না নাকি? আমি মনে মনে হাসছি। ও বিশ্বাস করেছে, সম্পূর্ণ বিশ্বাস করেছে। ওকে ঠকাবো, পরে কাকার কাছে জানতে পারে, জানুক। তুমি কি শুনেছ মোর বাণী, হৃদয় নিয়েছ তারে টানি, জানি না তোমার নাম, তোমার এই সঁপিলাম আমার ধ্যানের ধনুখানি। থেমে থেমে অনুবাদ করলাম। অনুবাদ যে কি পদার্থ হলো বোঝা শক্ত নয়। ও ভ্রুকুটি করে রইল, কথাটার ভিতরের অর্থ বোঝবার চেষ্টা করছে। আমি উঠে পড়লাম। ও বললে, জানি না তোমার নাম লিখলেন কেন। ও বুঝতে পেরেছে আমি ধোঁকা দিয়েছি। ওইটাই তো গোপনীয়। এইরকম কথাবার্তা মির্জা ইউক্লিডকে বিভ্রান্ত করে। একে ভাষার বাধা তো আছেই দুপক্ষেই, তাছাড়া ভাবের বাধাও। আমরা ঠিক কি ভাবি ও বোঝে না। সেই না বোঝার অন্ধকারেও হাতড়ে বেড়ায়। ওর চোখের দৃষ্টি তীক্ষ্ণ, ওর গলার স্বর কাঁপে। ধরা দেবে না অধরা ছায়া, রচি গেল প্রাণে মোহিনী মায়া। এর মধ্যেও মোহিনী মায়া নেমে আসছে কি, কি জানি। আজকের মতো শেষ করলাম মৈত্রী দেবীর লেখা নহন্যতের প্রথম পর্ব। জানাবেন কেমন লাগছে। আমি এই অসম্ভব
সুন্দর এবং শক্ত উপন্যাসটি আমার মতো করে ব্যক্ত করার চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর একটা কথা, আমার পাঠ ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।